নমস্কার। অপটিমাম ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শুরু করছি ক্লাস 11 এর একটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, অর্থাৎ বিন্যাস ও সমবায়। ক্লাস 11 ও 12 এর সম্ভাবনা তত্ত্বের উপরে যে চ্যাপ্টারগুলো আছে সেখানে এই বিন্যাস এবং সমবায় ধারণা খুবই প্রয়োজন। কিন্তু ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক মহাশয়রাও এইটাকে যথেষ্ট কঠিন বলে মনে করেন, তাই সকলের শেষের দিকে এই চ্যাপ্টারটা শুরু করেন, বা অনেকে সিলেক্টিভ কিছু করেন বা কেউ করে না। কিন্তু আমি তোমাদেরকে আশ্বস্ত করছি, আজকের পর তোমাদের সেই ধারণাই বদলে যাবে। বুঝতে পারবে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টই নয়, সাধারণ গুণ করতে জানা যে কোনো শিক্ষার্থী এই চ্যাপ্টারটা অতি সহজেই করতে পারে। সহজ থেকে সহজতরভাবে উপস্থাপন করার জন্য এই সমগ্র চ্যাপ্টারটিকে 3টি অংশে ভাগ করা হয়েছে, যার প্রথম অংশে দেওয়া হয়েছে প্রাথমিক ধারণা এবং কিছু সহজ ক্যালকুলেশন সংক্রান্ত বিষয়। দ্বিতীয় অংশে আছে পারমুটেশন সংক্রান্ত সমস্যা কিভাবে সমাধান করতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা, এবং তৃতীয় অংশে দেখানো হয়েছে কম্বিনেশন সংক্রান্ত সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা। আমি আত্মবিশ্বাসের সঙ্গে কথা দিচ্ছি, নির্দেশিত পদ্ধতি মেনে এই 3টি ভিডিও ক্লাস সম্পূর্ণ করলে তুমি হবে তোমার ক্লাসের পারমুটেশন এবং কম্বিনেশন স্পেশালিস্ট। এই চ্যাপ্টারের শেষে তুমি নিজেও ধারণা করতে পারবে মহেন্দ্র সিং ধোনি খেলার সময় মনে মনে কত রকমের পারমুটেশন হিসাব করে, বা একটা 6 ডিজিটের লটারি কাটলে তাতে পুরস্কার জেতার সম্ভাবনা কত। চ্যাপ্টার শুরু করার আগে একটা কথা বলবো, তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, কারণ তোমাদের সাবস্ক্রিপশান আমাদেরকে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। আমরা এই চ্যাপ্টারের মাধ্যমে বেসিক্যালি যেটা জানতে চাইছি তার একটা ছোট্ট ওভারভিউ দেওয়ার চেষ্টা করি। পারমুটেশন কম্বিনেশন হলো মূলত গণনা। মূলত এর মাধ্যমে আমরা গণনা করব হাউ মেনি ওয়েজ, বা কত উপায়ে, অথবা কত রকমভাবে কোনো একটা কাজ বা ঘটনা ঘটা সম্ভব। অর্থাৎ পারমুটেশন বা কম্বিনেশনের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব একটা ঘটনা বা কাজ হাউ মেনি ওয়েজ, অর্থাৎ কত উপায়ে বা কত রকমভাবে সম্পন্ন করা সম্ভব। যেমন মনে করা যাক 3টে ডিজিট আছে, 2, 4 অ্যান্ড 5। এই 3টে ডিজিট থেকে যে কোনো দুটো ডিজিট আমরা কত রকমভাবে নির্বাচন করতে পারি। 2, 4 এবং 5 এই 3টে ডিজিট থেকে বলা হলো যে কোনো দুটো ডিজিট নিতে হবে, তাহলে আমরা কত রকমভাবে সেটা সিলেকশন করতে পারি। আমরা 2 এবং 4 নিতে পারি, 2 এবং 5 নিতে পারি, বা 4 এবং 5 নিতে পারি। এই 3 রকম উপায়ে আমরা দুটো ডিজিট সিলেকশন করতে পারি। এটাকেই বলা হচ্ছে কম্বিনেশন বা সমবায়। অর্থাৎ 2, 5 এবং 4 এই 3টে ডিজিট থেকে যে কোনো দুটো ডিজিট নির্বাচন করা সমবায় সংখ্যা হলো 3। 3 রকমের সমবায় আছে। এখন যদি বলা হয় এই 3টে ডিজিট থেকে যে কোনো দুটো ডিজিট নিয়ে কত রকমভাবে সাজানো যায় বা কতগুলো সংখ্যা তৈরি করা যায়, তাহলে আমরা কি কি সংখ্যা তৈরি করতে পারি। 2 আর 4 নিয়ে আমরা তৈরি করতে পারি 2, 4 বা 4, 2, অর্থাৎ 24 বা 42। 2 এবং 5 থেকে আমরা পেতে পারি 25, 52। 4 এবং 5 থেকে আমরা পেতে পারি 45, 54। তাহলে মোট কতগুলো সজ্জা তৈরি হলো? 6টা সজ্জা তৈরি হলো। এই যে সজ্জা, এটাকে বলা হচ্ছে বিন্যাস বা পারমুটেশন। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট হলো, কম্বিনেশনের ক্ষেত্রে নাম্বারগুলো ক্রম নিরপেক্ষ, বা কোনটা আগে বা পরে নেওয়া হচ্ছে সেটা
2-5 বা 5-2 এই কম্বিনেশন একটাই কম্বিনেশন, 4-5 বা 5-4 একই কম্বিনেশন, 2-4 বা 4-2 একই কম্বিনেশন, কিন্তু যখন সেগুলো সজ্জা করা হবে বা সাজানো হবে তখন 2-4 এবং 4-2 দুটো পৃথক পৃথক সজ্জা, 2-5 এবং 5-2 দুটো আলাদা সজ্জা, 4-5 এবং 5-4 দুটো আলাদা সজ্জা। এক্ষেত্রে ক্রম বিবেচ্য। তাহলে মোট কতগুলো সজ্জা সম্ভব? মোট 6টা সজ্জা সম্ভব। এবং সমবায় বা কম্বিনেশন কতগুলো সম্ভব? 3টে সমবায় বা কম্বিনেশন সম্ভব। এটাই হলো পারমুটেশন এবং কম্বিনেশনের বেসিক ব্যাপার। এই ব্যাপারটাকে আমাদের সবসময় মাথায় রাখতে হবে। বিষয়ের গভীরে প্রবেশ করার আগে আমাদেরকে একটা বিষয় প্রথমেই জানতে হবে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং। বা গণনার মৌলিক নীতি। ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং এটা কি? ধরা যাক কলকাতা থেকে হাওড়া যাওয়া যায় দুটো এতে, H1 ওয়ে এবং H2 ওয়ে, এবং হাওড়া থেকে বর্ধমান যাওয়া যায় 3টি ওয়েতে, B1, B2 এবং B3। তাহলে কলকাতা থেকে বর্ধমানে মোট কতগুলো পথে পৌঁছানো সম্ভব? মোট দেখা যাবে প্রথমে H1 পথে হাওড়া পৌঁছানো হলো, হাওড়া থেকে আবার 3টে ওয়েতে বর্ধমানে পৌঁছানো যায়, তাহলে এখান থেকে পাওয়া গেল 3টে ওয়ে। এবার যদি আমরা H2 পথে যাই, H2 পথে পৌঁছানোর পর হাওড়া থেকে আবার বর্ধমানে যাওয়া যায় 3টে ওয়েতে, তাহলে মোট কটা? 6টা ওয়েতে যাওয়া যাচ্ছে। তাহলে কলকাতা থেকে হাওড়া যাওয়া যায় দুটো ওয়েতে এবং হাওড়া থেকে বর্ধমানে যাওয়া যায় 3টে ওয়েতে, তাহলে মোট কতগুলো ওয়েতে কলকাতা থেকে বর্ধমানে যাওয়া সম্ভব? 2 × 3 = 6 ওয়েস। এটাই হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং। অর্থাৎ কোনো একটা প্রক্রিয়া যদি m সংখ্যক উপায়ে ঘটে এবং m সংখ্যক উপায়ে ঘটার পরে দ্বিতীয় একটি ঘটনা যদি n সংখ্যক উপায়ে ঘটে, তাহলে এই সমগ্র প্রক্রিয়াটা মোট m × n সংখ্যক উপায়ে ঘটছে। সুতরাং ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিংয়ে আমরা কি জানলাম? কোনো একটা প্রক্রিয়া যদি m সংখ্যক উপায়ে ঘটার পর দ্বিতীয় আরেকটা প্রক্রিয়া যদি n সংখ্যক উপায়ে ঘটে, তবে ওই সমগ্র প্রক্রিয়াটি m × n সংখ্যক উপায়ে ঘটতে পারে। যেমন আমরা এখানে দেখলাম কলকাতা থেকে হাওড়া যাওয়ার ঘটনাটা বা প্রক্রিয়াটা দুটো উপায়ে ঘটে এবং হাওড়া থেকে বর্ধমানে যাওয়ার প্রক্রিয়াটা 3টি উপায়ে ঘটে, তাহলে কলকাতা থেকে বর্ধমানে যাওয়ার এই প্রক্রিয়াটা মোট 3 × 2 = 6টা উপায়ে ঘটবে। একইভাবে যদি 3টে প্রক্রিয়া ঘটে, প্রথম প্রক্রিয়াটা m সংখ্যক উপায়ে ঘটছে, দ্বিতীয় প্রক্রিয়াটা n সংখ্যক উপায়ে ঘটছে এবং তৃতীয় প্রক্রিয়াটা p সংখ্যক উপায়ে ঘটছে, তবে সমগ্র প্রক্রিয়াটি ঘটবে m × n × p উপায়ে। এটাই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং। উদাহরণের সাহায্যে এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল কাউন্টিং ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করি। মনে করা যাক 3টে পরিবারের একটা দল একটা হোটেলে উপস্থিত হলো। এই হোটেলে 5টা ফাঁকা ঘর আছে। কত বিভিন্ন রকম উপায়ে পরিবার 3টে একটি করে ঘর দখল করতে পারে। এখন মনে করা হোক এই 5টা ফাঁকা রুম আছে। এখন প্রথম পরিবার যদি একটা রুম দখল করে, তাহলে কত উপায়ে সে দখল করতে পারে? যেহেতু 5টা রুম আছে, তার কাছে 5টা সিলেকশন আছে, তাহলে সে মোট 5 উপায়ে সিলেক্ট করতে পারবে। এখন প্রত্যেকবার সিলেকশনের ক্ষেত্রে বাকি থাকছে 4টে রুম, তাহলে দ্বিতীয় পরিবারের কাছে 4টে অপশান থাকছে, তাহলে সে মোট 4 উপায়ে রুম দখল করতে পারবে। তাহলে প্রথম পরিবার এবং দ্বিতীয় পরিবার দুজনা মিলে মোট 5×4 = 20 উপায়ে রুমটা দখল করতে পারবে একটা করে। এখন দুটো রুম দখল হয়ে যাওয়ার পরে প্রত্যেক ক্ষেত্রে এই 20 উপায়ের প্রত্যেক ক্ষেত্রে অর্থাৎ দুটো রুম দখল হয়ে যাওয়ার পরে বাকি থাকে অবশিষ্ট 3টে রুম। তৃতীয় পরিবারের কাছে
অপশন তাহলে কত? 3টে উপায়ে সে একটা রুম দখল করতে পারে। তাহলে মোট উপায় হবে 20-র সঙ্গে 3 গুণ, অর্থাৎ 60 উপায়ে এই 3টে পরিবার 5টি রুম থেকে একটা করে রুম দখল করতে পারে। তাহলে মোট কত উপায় হলো? 5 × 4 × 3 সমান 60। এতগুলো উপায়ে এই 3টি পরিবার 5টা রুমের থেকে একটা করে রুম দখল করতে পারবে। আমরা দ্বিতীয় একটা এক্সাম্পল দেখি। এই রোজ শব্দের অক্ষরগুলোকে পুনরায় কোনোটা ব্যবহার না করে মোট কত উপায়ে সাজানো যেতে পারে? এখানে 4টে অক্ষর আছে এই শব্দটির মধ্যে। এই 4টে অক্ষরকে নিজেদের মধ্যে মোট কত উপায়ে সাজানো যেতে পারে যে কোনোটা পুনরায় ব্যবহার করা যাবে না? ধরা এখানে 4টে অক্ষর আর, ও, এস, ই। ধরা যাক এই 4টে অক্ষর যে 4টে জায়গা নেবে, 4টে ঘর তাদেরকে স্থাপন করা হবে। এখন প্রথম ঘরটিতে আর, ও, এস, ই এই 4টে অক্ষরের যে কোনোটা বসতে পারে। তাহলে প্রথম ঘরটা কত উপায়ে পূর্ণ হতে পারে? 4টে উপায়ে পূর্ণ হতে পারে। প্রথম ঘরটা পূর্ণ হওয়ার পরে একটা অক্ষর পূর্ণ হয়ে যাওয়ার পরে বাকি থাকে 3টে। এবার দ্বিতীয় ঘরটা কত উপায়ে পূর্ণ হতে পারে? এই 3টে অক্ষরের যে কোনো একটা দিয়ে এই ঘরটা পূরণ হতে পারে, অর্থাৎ 3টে উপায়ে পূরণ হতে পারে দ্বিতীয় ঘরটা। তাহলে এই দুটো ঘর মোট 4 × 3 = 12 উপায়ে পূরণ হতে পারে। এখন দ্বিতীয় একটা অক্ষর পূরণ হয়ে যাওয়ার পরে বাকি থাকে অবশিষ্ট দুটো অক্ষর। তৃতীয় ঘরটা কত উপায়ে পূরণ হতে পারে? এই দুটো অক্ষরের মধ্যে যে কোনো একটা বসতে পারে, অর্থাৎ দুটো উপায় আছে। তাহলে তৃতীয় ঘরটা বলবে দুটো উপায়ে। তাহলে এই 3টে ঘর মোট এতগুলো উপায়ে পূরণ হবে। এরপরে অবশিষ্ট থাকছে একটা অক্ষর, সেটা 1 উপায়ে এই ঘর পূরণ হতে পারে। তাহলে রোজ শব্দের অক্ষরগুলিকে মোট কত প্রকারে সাজানো যেতে পারে? মোট 24 প্রকারে সাজানো যেতে পারে। এখন যদি বলা হয় এই 4টি অক্ষরকে পুনরায় ব্যবহার করে কত উপায়ে সাজানো যেতে পারে? এখানে আমরা সাজালাম পুনরায় ব্যবহার না করে। যদি বলা হয় পুনরায় ব্যবহার করে কত উপায়ে সাজানো যেতে পারে, তাহলে 4টে অক্ষর আছে, পুনরায় ব্যবহার করলে এই 4টে ঘর মোট কত উপায়ে পূরণ হতে পারে আমরা সেটাই দেখব। ধরা যাক এই 4টে ঘরের প্রথম ঘরটা আছে, প্রথম ঘরে 4টে অক্ষরের মধ্যে একটা অক্ষর দিয়ে পূরণ করতে হলে মোট কতগুলো অপশান আছে? 4টে অক্ষর আছে যেহেতু, তাহলে অপশান আছে 4টে, তাহলে 4 উপায়ে পূরণ হতে পারে। এখন আগের ক্ষেত্রে আমরা একটা যেহেতু পুনরায় ব্যবহার হচ্ছিল না, তাই আমরা এটা ক্যান্সেল করে দিচ্ছিলাম। এখানে পুনরায় যদি ব্যবহার হয় তাহলে এখানে ক্যান্সেল হবে না। তাহলে এই প্রথম ঘরটা পূরণ হওয়ার পরে দ্বিতীয় ঘরটা কত উপায়ে পূরণ হতে পারে? দ্বিতীয় ঘরটা আবার সেইটাই আমরা পুনরায় ব্যবহার করতে পারি। তাহলে সেক্ষেত্রে আবার 4টে থাকছে, 4টে অক্ষরের মধ্যে যে কোনো একটা নেওয়া যেতে পারে। তাহলে সেক্ষেত্রেও দ্বিতীয়টা 4 উপায়ে পূরণ হতে পারে। এখন এই দুটো ঘর মোট 4 × 4 উপায়ে পূরণ হতে পারে। এই প্রত্যেক উপায়ের ক্ষেত্রে পূরণ হওয়ার পরে 3 নম্বর ঘরটা কত উপায়ে পূরণ হতে পারে? সেক্ষেত্রেও ওই 4টে উপাক্ষরই থাকবে, তাহলে সেটাও 4 উপায়ে পূরণ হতে পারে। এবং একইভাবে চতুর্থ ঘরটাও 4 উপায়ে পূরণ হবে। তাহলে মোট 4 × 4 × 4 × 4 সমান 256 উপায়ে পূরণ হতে পারে। অর্থাৎ আর, ও, এস, ই এই 4টি অক্ষরকে আমরা পুনরায় ব্যবহার করলে মোট 256 উপায়ে সাজাতে পারি। পরের একটা এক্সাম্পল, 1, 2, 3, 4, 5 এই 5টি অঙ্ক দিয়ে 2 অঙ্কের কতগুলো জোড় সংখ্যা গঠন করা যাবে যখন অঙ্কগুলি পুনরায় ব্যবহার করা যাবে? আমাদেরকে এখানে মোট অঙ্ক আছে 5টি, এর মধ্যে জোড় সংখ্যা কটি আছে? জোড় সংখ্যা 2টি, সেটা হলো 2 এবং 4। আর বিজোড় সংখ্যা আছে 3টি, 1, 3 and 5। এখন আমরা যে 2 অঙ্কের সংখ্যা তৈরি করব, সেই 2 অঙ্কের সংখ্যায় একটা একক স্থানীয় অঙ্ক আছে, একটা দশক স্থানীয় অঙ্ক আছে। এখন এই সংখ্যাটা জোড় সংখ্যা হবে, যেহেতু জোড় সংখ্যা গঠন করতে বলা হয়েছে, তাহলে এই সংখ্যাটা জোড় সংখ্যা কখন হবে? যখন একক স্থানীয় অঙ্কটা
জোড় হবে। একক স্থানীয় অঙ্কটা কত উপায়ে, তাহলে জোড় সংখ্যা কটা আছে, দুটো আছে, তাহলে একক স্থানের ঘরটা কত উপায়ে পূরণ করা যাবে, 2 উপায়ে পূরণ করা যাবে। এবং এর প্রত্যেক উপায়ের জন্য দশক স্থানীয় অঙ্কটা কত উপায়ে পূরণ করা যাবে। যেহেতু কোনো সংখ্যাগুলো পুনরায় ব্যবহার করা যাবে, তাহলে মোট আছে 5টা সংখ্যা, তাহলে এই ঘরটা আমরা মোট 5 উপায়ে পূরণ করতে পারি। তাহলে মোট জোড় সংখ্যা পাওয়া যাবে 10টি। তাহলে সমগ্র বিষয়টা যদি আমরা আরও একবার পরিষ্কার করি, তাহলে দেখা যায় যেহেতু আমাদেরকে জোড় সংখ্যা গঠন করতে হবে, তাহলে এই 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা জোড় সংখ্যা তখনই হবে যখন একক স্থানীয় অঙ্কটা জোড় সংখ্যা হবে। এখন এই 5টা সংখ্যার মধ্যে জোড় সংখ্যা আছে মাত্র 2টো, 2 এবং 4। তাহলে একক স্থানের ঘরটা কত উপায়ে পূরণ করা সম্ভব, 2 উপায়ে। যেহেতু 2টো সংখ্যা আছে, আমরা এই 2 উপায়ে পূরণ করতে পারি। এবং এই একক স্থানের অঙ্কটা পূরণ করার পরে দশক স্থানীয় অঙ্কটা আমরা কত উপায়ে পূরণ করতে পারি। যেহেতু এখানে বলে দেওয়া আছে কোনো এক অঙ্কগুলো পুনরায় ব্যবহার করা যাবে, তাহলে এখানে মোট কতগুলো অঙ্ক আছে, 5টা অঙ্ক আছে। এই 5টা অঙ্কের যে কোনো একটা অঙ্ক আমরা এখানে বসাতে পারি। তাহলে কত উপায়ে বসাতে পারি, 5 উপায়ে। তাহলে এই ঘরটা দশক শ্রেণীর অঙ্কটা মোট 5 উপায়ে পূরণ করা সম্ভব। তাহলে এই অঙ্কটা মোট কতগুলো অঙ্ক তৈরি হবে, 5 গুণ 10 সমান 10টি জোড় সংখ্যা তৈরি হবে। আমরা এতক্ষণ যে এক্সাম্পলগুলো দেখলাম তার প্রত্যেকটা এক একটা বিন্যাস বা সজ্জা। যেমন রোজের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এই রোজের অক্ষরগুলোকে মোট কত উপায়ে সাজানো যায়, 24 উপায়ে সাজানো যায়। ঠিক তেমনি যদি 1 2 3 এই 3টি অক্ষর নিয়ে আমরা সাজাই, তাহলে কত উপায়ে সাজানো যাবে, 1 2 1 3 2 1 2 3 3 1 3 2, এই মোট 6 উপায়ে সাজানো যাবে। যদি বলা হয় এই 3টের মধ্যে থেকে যে কোনো দুটো নিয়ে আমরা যদি এখানে সাজানো হয়, রোজের 4টে নিয়ে একসঙ্গে সাজানো হয়েছিল, এক্ষেত্রে 3টের মধ্যে থেকে যে কোনো দুটো নিয়ে সাজানো হয়েছে, সেক্ষেত্রেও এক একটা বিন্যাস পাওয়া যাচ্ছে বা সজ্জা পাওয়া যাচ্ছে। এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা বিন্যাস বা সজ্জা। তাহলে বিন্যাস বা সজ্জা কাকে বলবো, কতগুলো প্রদত্ত বস্তুর মধ্যে থেকে কয়েকটি বা সবগুলো একসঙ্গে নিয়ে যতভাবে সাজানো যায় তাদের প্রত্যেকটাকে এক একটাকে বিন্যাস বলা হয়। এখানের এই প্রত্যেকটাই এক একটা বিন্যাস। এখন আমরা দেখব n সংখ্যক পৃথক বস্তু থেকে r সংখ্যক বস্তুকে নিয়ে কতগুলো বিন্যাস পাওয়া যাবে যেখানে কোনো বস্তুকে পুনরায় ব্যবহার করা যাবে না, এবং r এর মানটা সর্বোচ্চ মান n, এবং অবশ্যই r এর মানটা 0 থেকে বড়, এবং এখানে সমস্ত সংখ্যাই পূর্ণ সংখ্যা। ধরা যাক এখানে n সংখ্যক বস্তু আছে, এই n সংখ্যক বস্তু থেকে আমাদের r সংখ্যক বস্তু নিয়ে পূরণ করতে হবে, এবং r সংখ্যক বস্তু পূরণ করার জন্য আমাদের r সংখ্যক এখানে ঘর আছে। তিনটে ঘর, 4টে ঘর, ডট ডট, এটা r-1 তম ঘর, এটা r তম ঘর। তাহলে এই n সংখ্যক বস্তু থেকে আমরা যদি r সংখ্যক বস্তু পরপর সাজাই, তাহলে এখানে r সংখ্যক সংখ্যা পাবো। n সংখ্যক বস্তু থেকে আমরা প্রথম ঘরটা কত উপায়ে পূরণ করতে পারি, আমরা যেহেতু n সংখ্যক বস্তু আছে তাহলে প্রথম ঘরটার জন্য একটা জৈব বস্তু নিতে পারি, তাহলে n সংখ্যক উপায়ে পূরণ করতে পারি। যেহেতু n সংখ্যক বস্তু থেকে একটা বস্তুতে প্রথম ঘরটা পূরণ করা হয়ে গেল, তাহলে এখানে অবশিষ্ট বস্তু থাকলো n-1 সংখ্যক, একটা কম। অবশিষ্ট n-1 সংখ্যক বস্তু থেকে আমরা দ্বিতীয় ঘরটা পূরণ করতে পারি। দ্বিতীয় ঘরটা আমরা পূরণ করতে পারি n-1 উপায়ে। n-1 সংখ্যক বস্তু থেকে যখন একটা বস্তু দ্বিতীয় ঘর পূরণ হয়ে গেল, তখন বাকি থাকলো n-2 সংখ্যক বস্তু। এই n-2 সংখ্যক বস্তু থেকে আমরা তৃতীয় ঘরটা পূরণ করতে পারি n-2 উপায়ে। তাহলে তৃতীয় ঘরটা পূরণ হয় n-2 উপায়ে। n-2 উপায়ে যখন তৃতীয় ঘরটা পূরণ হয়ে যায়, একটা বস্তু কমে যায়, বাকি থাকে n-3 সংখ্যক বস্তু। যেহেতু n-3 সংখ্যক বস্তু থাকে, তাহলে চতুর্থ ঘরটা আমরা কত উপায়ে পূরণ করতে পারি, n-3 উপায়ে। ঠিক এইভাবে আমরা r-1 তম ঘরটা পূরণ করার পরে, r-1 তম ঘরটা পূরণ করার পরে অবশিষ্ট বস্তু থাকবে r-1 সংখ্যক বস্তু থাকবে। বস্তু মানে n-r
প্লাস ওয়ান সংখ্যক বস্তু থাকবে। এখন এই এন মাইনাস আর প্লাস ওয়ান সংখ্যক বস্তু থেকে আরতম ঘরটা কত উপায়ে পূরণ করা যেতে পারে? এন মাইনাস আর প্লাস ওয়ান উপায়ে পূরণ করা যেতে পারে। তাহলে মোট কতগুলো বিন্যাস হবে? এগুলোর গুণফল করলে আমরা প্রিন্সিপাল অফ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিংয়ের সূত্র থেকে পাই মোট বিন্যাস হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি ইন্টু ডট ডট এন মাইনাস আর প্লাস ওয়ান। এই যে নাম্বারটা, এটাকে একটা সিম্বল দ্বারা ডিনোট করা হয়, সেটাকে বলা হয় এন পি আর। এই এক্সপ্রেশনটাকে, এই নাম্বারটাকে আমরা একটা সিম্বল দিয়ে ডিনোট করে থাকি, সেটাকে বলা হয় এন পি আর। অর্থাৎ এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তুর পারমিটেশন, ওই জন্য এখানে পি দেওয়া হয়েছে। তাহলে এন পি আর এর অর্থ এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি ইন্টু ডট ডট এন মাইনাস আর প্লাস ওয়ান। সুতরাং যদি বলা হয় পাঁচটা বস্তু থেকে দুটো বস্তু নিয়ে কতগুলো বিন্যাস পাওয়া যাবে? 5p2 সমান 5 ইন্টু 5 মাইনাস 1 সমান 5 ইন্টু 4 সমান 20। যদি বলা হয় 10টা বস্তু থেকে তিনটে বস্তু নিয়ে বিন্যস্ত করলে তার কতগুলো বিন্যাস পাওয়া যাবে? 10p3, 10 ইন্টু 10 মাইনাস 1 ইন্টু 10 মাইনাস 2 সমান 10 ইন্টু 9 ইন্টু 8 সমান 720। একটা জিনিস খেয়াল রাখতে হবে, 5p2 এর মান হলো দুটি উৎপাদকের গুণফল, যেহেতু p এর নিচে 2 আছে। সেই দুটো উৎপাদকের প্রথম উৎপাদকটি হবে 5 এবং পরের উৎপাদকটি হবে তার থেকে এক কম, অর্থাৎ 4। ঠিক একইভাবে 10p3 হবে তিনটি উৎপাদকের গুণফল, যার প্রথম উৎপাদকটি হবে 10 এবং তার পরবর্তীটা হবে এক কম, অর্থাৎ 9, এবং তার পরবর্তীটা হবে আরও এক কম, অর্থাৎ 8। এইভাবে আমাদেরকে যে কোনো এনপিএর এর মান বার করতে হবে। যদি বলা হয় 6টা বস্তু থেকে তিনটে বস্তু নিয়ে কতগুলো বিন্যাস পাওয়া সম্ভব? 6 ইন্টু 6 মাইনাস 1 ইন্টু 6 মাইনাস 2 ইকুয়াল টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইকুয়াল টু 120। এখন যদি বলা হয় 10টা বস্তু থেকে 10টা বস্তু নিলে, অর্থাৎ সবগুলোকে একযোগে আমরা যদি বিন্যাস করি, তাহলে মোট কতগুলো বিন্যাস পাওয়া সম্ভব? তাহলে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এই গুণফলটায় এতগুলো বিন্যাস পাওয়া সম্ভব। যদি বলা হয় এন সংখ্যক বস্তু থেকে সবগুলোকে একযোগে নিয়ে, এন সংখ্যক বস্তু সবগুলোকে নিয়ে কতগুলো বিন্যাস পাওয়া সম্ভব? এটা হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি ডট ডট করে শেষে 3 2 এবং শেষে 1। এইটাকে আমরা সংক্ষেপে লিখছি ফ্যাক্টোরিয়াল এন। এই সম্পূর্ণ রাশিটাকে, অর্থাৎ এন পি এন বা সম্পূর্ণ রাশিটাকে আমরা হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি ডট ডট করে 3 2 1, অর্থাৎ প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল, সেটাকে আমরা প্রকাশ করছি এন ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল এন। এটাকে বলা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল এন। সুতরাং আমরা পেলাম এন ফ্যাক্টোরিয়াল এর অর্থ কি? এন ফ্যাক্টোরিয়াল অর্থ হলো প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল। এন ফ্যাক্টোরিয়াল এর অর্থ প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল, মানে ফ্যাক্টোরিয়াল এন বা এন ফ্যাক্টর ইকুয়াল টু 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 করে ডট ডট এন মাইনাস 1 ইন্টু এন।
স্বাভাবিকভাবে আমরা যদি বলি 5 ফ্যাক্টোরিয়াল সমান কত, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। যদি বলা হয় 4 ফ্যাক্টোরিয়াল সমান কত, 4 ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। যদি বলা হয় 3 ফ্যাক্টোরিয়াল কত, 3 ফ্যাক্টোরিয়াল সমান 1 ইন্টু 2 ইন্টু 3। 1 ফ্যাক্টোরিয়াল কত, 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1। 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল মান 1 ধরা হয়। স্বাভাবিকভাবে আমরা এই n ফ্যাক্টোরিয়ালটাকে লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 ডট ডট 3 ইন্টু 2 ইন্টু 1 সমান আমরা এটাকে লিখতে পারি n ইন্টু এইটার মান কত, এই গুণফলটাকে আমরা লিখতে পারি n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল সমান n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। যেমন 5 ফ্যাক্টোরিয়াল সমান 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল সমান 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। 10 ফ্যাক্টোরিয়াল সমান 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল। দুটো এক্সাম্পল করা যাক। ইভ্যালুয়েট 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল মান কত হবে, 7 ফ্যাক্টোরিয়াল সমান 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইকুয়াল টু 5040। এক্সাম্পল 2, ইভ্যালুয়েট 7 ফ্যাক্টোরিয়াল মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। এটা আমরা লিখতে পারি 7 ফ্যাক্টোরিয়াল সমান 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল সমান আমরা যদি 5 ফ্যাক্টোরিয়াল কমন নিই থাকে 7 ইন্টু 6 42 মাইনাস 1 সমান 5 ফ্যাক্টোরিয়াল মান 120 ইন্টু 41 সমান এটা গুণ করা হয় 4920। পরের প্রবলেম, মান নির্ণয় করো ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r যখন n ইকুয়াল টু 5 r ইকুয়াল টু 2। তাহলে n এর মান 5 এবং r এর মান যদি 2 হয় এর মানটা কত হয়, এটার মান হয় 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 2 সমান 3 ফ্যাক্টোরিয়াল সমান 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল সমান 2 ইন্টু 1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এখন এই 3 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল করলে আমাদের থাকে 2 আর 4 ক্যান্সেল করলে এটা থাকে 10। পরের একটা প্রবলেম, x এর মান কত যখন 1/8 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/9 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু x বাই 10 ফ্যাক্টোরিয়াল। দেওয়া আছে 1/8 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/9 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু x বাই 10 ফ্যাক্টোরিয়াল। এখান থেকে আমাদেরকে x এর মান বার করতে হবে। এটাকে আমরা লিখতে পারি 1/8 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/9 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু x বাই 10 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা যদি প্রত্যেকের হর থেকে 8 ফ্যাক্টোরিয়ালটাকে ক্যান্সেল করি তাহলে এটাকে 1 প্লাস 1/9 ইকুয়াল টু x বাই 90 implies x by 90 equal to 9 plus 1 10 by 9 9 1 9 10 implies x equal to 100। অপর একটা এক্সাম্পল, চারটে ভিন্ন রঙের পতাকা আছে, এদের মধ্যে থেকে দুটো রঙের পতাকা নিয়ে কতগুলো ভিন্ন ভিন্ন সিগন্যাল তৈরি করা যাবে। যেহেতু দুটো কালারের পতাকা নিয়ে সিগন্যাল তৈরি করা যাবে
আমরা ধরে নিচ্ছি দুটো কালারের যে পতাকার জন্য এই দুটো ঘর নির্ধারিত। এখন আমাদের চারটে কালারের পতাকা আছে। আমরা যদি এটাকে প্রথম ঘর ধরে থাকি, একটা সিগন্যালের প্রথম কালার ধরে থাকি, তাহলে প্রথম ঘরটি এই চারটে কালারের যে কোনো একটা নিতে পারে। তাহলে প্রথম ঘরটি মোট চারটে উপায়ে পূরণ করা সম্ভব। এখন প্রথম ঘরটি চারটে উপায়ে পূরণ করার পর একটা কমে যাচ্ছে। এরপরে দ্বিতীয় ঘরটি অবশিষ্ট তিনটে কালারের পতাকা থেকে যে কোনো একটি নেবে। তাহলে দ্বিতীয় ঘরটি তিনটে উপায়ে সিলেকশন করা যেতে পারে। তাহলে মোট কতগুলো সিগন্যাল তৈরি হতে পারে? 4 × 3 = 12। অর্থাৎ চারটি পৃথক রঙের পতাকা থেকে যে কোনো দুটো নিয়ে মোট 4 × 3 = 12টি সিগন্যাল তৈরি করা যেতে পারে। সুতরাং আজকের ক্লাসে আমরা কী কী জানলাম? নাম্বার 1, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং বা গণনার প্রাথমিক নীতি। নাম্বার 2, বিন্যাস ও সমবায়ের প্রাথমিক ধারণা। নাম্বার 3, n সংখ্যক পৃথক বস্তু থেকে r সংখ্যক বস্তুর বিন্যাস অর্থাৎ NPR এর সংজ্ঞা। নাম্বার 4, ফ্যাক্টরিয়াল n এর অর্থ। নাম্বার 5, এই সংক্রান্ত কিছু অতি সহজ গাণিতিক সমস্যার সমাধান কীভাবে করতে হয় সেগুলো দেখলাম। আজকের আলোচনার উপর বেস করে এখানে অল্প কিছু হোমওয়ার্ক দেওয়া আছে। এই হোমওয়ার্কের PDF লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে। ছাত্রছাত্রীদেরকে বলবো সেকেন্ড ক্লাস করার আগে এই হোমওয়ার্কগুলো যেন তারা অবশ্যই করে, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। হোমওয়ার্কটি করতে গিয়ে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় কমেন্টের মাধ্যমে জানিও, আমি সম্পূর্ণরূপে সহযোগিতা করব। যারা এসএনদের বই ফলো করে তারা সম্পূর্ণ অংশটি একবারে করবে না, শুধুমাত্র আজকে যে যে অংশগুলো আলোচনা হয়েছে সেই অংশটাই বই থেকে দেখবে। পরবর্তী অংশটুকু পরবর্তী ভিডিও ক্লাসগুলো দেখার পরে দেখলে বুঝতে অনেকটা সুবিধা হবে। আমি যে বই ফলো করেছি সেই বইয়ের PDF লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেটারও সহযোগিতা নিতে পারো। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।